নমস্কার। ক্যালকালিং টিভি এবং ইন্দো বাংলা টাইমস টেলিভিশন বিজনেসের সমস্ত দর্শকদের আবার স্বাগত। আজকে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি। বলা যেতে পারে আমরা ধাঁচ একটা যেটা চলে আসছে সেটাকে ভাঙতে চেষ্টা করছি। সন্ধেবেলায় টেলিভিশনের বা ছোটো পর্দার পরিভাষায় যাকে বলা হয় প্রাইম টাইম, সেই সময় আপনি যে কোনো চ্যানেল খুলে দেখবেন প্রায় প্রতিদিনই একই মুখ। তারা রেল অ্যাক্সিডেন্ট হোক, পাড়ায় পাড়ায় ঝগড়া হোক, রাজনীতি হোক, যে কোনো এনি টপিক আন্ডার দ্য সান, একই মানুষরা এসে মানে তাদের কারোর প্রতি কোনো অশ্রদ্ধা বা অভক্তি না রেখেই বলছি আলোচনায় বসেন। কেউ বিশ্লেষক, কেউ আলোচক, কেউ এই দেখে দেখে যখন প্রায় একটা একঘেয়েমি তো আসতেই পারে, সেইটা থেকে আমরা একটু বেরোনোর চেষ্টা করব। আজকে বলা যেতে পারে আমরা কিন্তু এটা একেবারেই পরিকল্পিত নয়, মানে অনেক দিন বাদে দুজন ঘনিষ্ঠ বন্ধু পরিচিতর মধ্যে হলে যেরকম আড্ডা হয় সেরকমই হচ্ছিল। সেইটাকেই আমরা ধরে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি পেশার দিক থেকে বা যদি জিজ্ঞেস করেন সারাদিন কি করেন, উনি ব্যবসা বা শিল্পপতি বলা যেতে পারে, সঞ্জয় সিং রাঠোর। কিন্তু উনি একসময় সক্রিয় রাজনীতিতে খুব সক্রিয়ভাবেই যুক্ত ছিলেন। এখনও আগ্রহটা যদি আমরা বলি তাহলে কিন্তু উনি সক্রিয়ভাবে আগ্রহী, কিন্তু হয়তো সক্রিয় রাজনীতিটা সেইভাবে করেন না। তো আমরা ওই সঞ্জয় সিং রাঠোরের সঙ্গেই আড্ডাতে যাব। যেটা প্রথমেই মাথায় আসছে সেটা হচ্ছে এই যে একসময় সক্রিয় রাজনীতিতে ছিলেন, তারপর এখন আর নেই, এখন ওইটা শুধু আগ্রহ স্তরেই রয়ে গেছে। এইটা কেন হলো? সেটা কি পুরোপুরি ব্যবসায়িক ব্যস্ততার কারণে না অন্য কোনো কারণ ছিল? সবচেয়ে প্রথমে আমি ক্যালকাটা কলিং আর আপনার দর্শকদেরকে, ইন্ডো বাংলা টাইমস আর আপনার দর্শকদেরকে নমস্কার জানাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এক সময়তে সক্রিয় ছিলেন আর এখন সক্রিয় নেই, তার কারণটা কি, তাই তো? দেখুন, আমরা যখন রাজনীতির মধ্যে একটা ইন্টারেস্ট নিয়ে সক্রিয়ভাবে লেগে ঢুকেছিলাম, কাজ করতাম, তখন ব্যাপারগুলো একটু আলাদা দিকে ছিল। আজকে জিনিসটা অনেক পাল্টে গেছে। আমরা যখন সক্রিয় যেটা আপনি বলছেন সেটা হচ্ছে বছর ধরুন 2011-12 সালের মধ্যে আসছে। তখন পলিটিক্স এমনভাবে যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইসিভ অ্যান্ড ক্রিটিসিজম ছিল, তখনও ছিল, কিন্তু এমনভাবে ছিল না যাতে ইন্টারেস্টটা লোকেদের সরে যায় বা নতুন লোকজন এর মধ্যে না আসে। তাই আমরা ছিলাম। সিচুয়েশনটা অনেকটা পাল্টেছে, এখন আর সেই আগের মতন নেই বলে ইন্টারেস্টটা কমেছে, আর কিছু না। তো এখনও আপনার যে আগ্রহটা আছে সেটা মূলত হচ্ছে, মানে আমার যা নিজস্ব রিডিং, ভুলও হতে পারে, যে রাজনীতিটা কোন দিকে শেপ নিচ্ছে বা কি আকার নিচ্ছে সেইটা জানা, বিশ্লেষণ করা, এইটাতে আগ্রহ আছে। মানে ধরুন যেটাকে সংসদীয় রাজনীতি বলে, সেখানে একটা পদের ব্যাপার থাকে, ভোটে দাঁড়ানোর ব্যাপার থাকে, সেইগুলো থেকে সরে এসে এখন একটা বৃহত্তর জাতীয় স্তরের রাজনীতিতে কোন দিকে শেপ নিতে চলেছে, কি হতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ, এই আগ্রহগুলো এখনও থেকে গেছে। তাই তো, ইফ আই এম নট মিস্টেকেন, এই আগ্রহটা থেকে গেছে। না, সত্যি বলতে গেলে দেখুন, একটা ট্রান্সফরমেশন তো নিশ্চয়ই হয়েছে। ট্রান্সফরমেশনের মধ্যে বুঝতে হবে জিনিসটাকে যে আমাদের দেশ হচ্ছে, লোকেরা বলে এটা আছেও যে ইটস আ ইয়াং কান্ট্রি বিকজ দ্য পপুলেশন অফ ইউথ ইজ দি ম্যাক্সিমাম। এটাকে আমরা বলি যে 30 বছর নাকি বয়সের লোকের পার্সেন্টেজটা সবচেয়ে হাই। তো জিনিসটা একটা ট্রান্সফরমেশন যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাইন্ডসেট, ইন্ডিয়া ইজ এ ইয়াং নেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ট্রান্সফরমেশনটা একটা হচ্ছে, কিন্তু আমাদের সার্টেন পলিসিসগুলো যেটাকে আমরা ধরে উঠতে পারছি না বা লোকেরা এটাকে বুঝতে পারছেন না না কি, সেটা আমার পক্ষেও বলাটা মুশকিল। কিন্তু আমার অ্যাজাম্পশনটা হচ্ছে যে এটাকে যেভাবে
ধরে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, সেটা কোথাও না কোথাও আমরা মিস করে ফেলছি। বিকজ আমাদের দেশের পটেনশিয়ালটা হিউজ। আপনি দেখুন পুরো পৃথিবীতে এখন লোকেরা সবাই আমাদের দেশের দিকে তাকাচ্ছে, কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট হোক বা পটেনশিয়াল হোক, সেটাকে সেই পরিমাণে সেই স্টেজে বা সেই জায়গাতে পৌঁছে দেওয়ার মতন জায়গাতে এখন অবধি পৌঁছতে পারছে না। ব্যাপার হচ্ছে যে কোথায় জিনিসটা আটকাচ্ছে বিকজ আমি যেটা মনে করি যে ট্রান্সপারেন্সি। এখন ইয়াংস্টার্সদের বা নতুন লোকেরা যারা কি চায়, সিম্পলিফাইড জিনিসগুলো চায়, বি ইট বিজনেস বা বি ইট পলিটিক্যালি অ্যাফিলিয়েশন বা যাই বলুন না কেন, একটা ট্রান্সপারেন্সির অভাব কোথাও না কোথাও দেখা যাচ্ছে। সেই জন্যে জিনিসটা আপনি যে জিজ্ঞেস করলেন যে ট্রান্সফরমেশন, ইফ আই এম নট রং, ইয়াংস্টার্সদেরকে বুঝতে হবে, ইয়াংস্টার্সদেরকে আসতে হবে, ইয়াংস্টার্সদেরকে কমান্ড নিয়ে এগিয়ে নিয়ে চলতে হবে। সেটা একটা মিসিং হচ্ছে। বাট ইয়েস, অ্যাগেন অনেক লোকেরা ইয়াংস্টার্স দে হ্যাভ গুড পোটেন্সিয়াল। সেটা এখন রাজনীতির পরিস্থিতিটা কেমন দাঁড়াবে বা দাঁড়াচ্ছে সেটা একটা নিয়ে দেখার বিষয়। সেটা দেখা যাক কীভাবে এগোচ্ছে। আপনি দলীয়ভাবে কোন দলীয় রাজনীতিটা করতেন সেটা আমি ডেলিবারেটলি উজ্জ্ব রাখছি, কিন্তু ওভারঅল যে এখন সামগ্রিক পরিস্থিতিটা দেশের যেটা দেখা যাচ্ছে, ধরুন দুটো টার্ম একটাই দল একটা মানে যাকে বহুমত বলে একটা ভীষণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ করলো, এবং তখন মনে হচ্ছিল ভারতবর্ষে অন্য কোনো দল নেই, হয়তোবা গোটা দেশটা একটা একদলীয় শাসনতন্ত্রের দিকে যাচ্ছে। সেখান থেকে যেটা এবারের তাবৎ যে এক্সিট পোল বলুন বা বিশ্লেষক বলুন, তারা যেরকম বলেছিলেন যে এবার আরও ভালো আরও বেশি গরিষ্ঠতা নিয়ে আসবে, সেইটা হঠাৎ করে কিরম যেন বদলে গিয়ে যারা অতখানি ক্ষমতা নিয়েছিল তারা একটা অনেক ক্ষুদ্র অনেক একটা সংকীর্ণ গরিষ্ঠতা নিয়ে এখন আছে। এবং প্রতি মুহূর্তেই সে ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, আগ্রা যখন টলমলো, তো এখন ওই দিল্লি যখন টলমলো অবস্থা দিয়ে চলছে। তো এই যে পরিস্থিতিটা, এইটা দেশের, আপনি যেহেতু ব্যবসা বাণিজ্য অর্থনীতির সঙ্গেও জড়িত, এই একটা অনিশ্চয়তা আনসার্টেনটি, এটা তো যেমন অর্থনীতি আমাদের সামাজিক জীবন তার জন্য খুব একটা অভিপ্রেত নয়, তেমনি রাজনীতির ক্ষেত্রেও বোধহয় নয় না। এই কীভাবে দেখছেন ব্যাপারটাকে? না, আপনাকে আমাকে বা সবাইকে এই জিনিসটা বুঝতে হবে যে ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড। এই যে পরিবর্তনটা হয়েছিল স্বাভাবিকভাবে, আপনি 2014 কথা বলছেন। দেখুন 2014 আগে একটা অন্যরকম এনভায়রনমেন্টটা হয়তো তৈরি হয়েছিল, করা হয়েছে কিভাবে হয়েছে সেটা সেই আলোচনাতে আমরা যাচ্ছি না। বাট একটা নিশ্চয়ই একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছিল। তখনকার সরকার, কংগ্রেস সরকার ছিল, তখন একটা এই যে আপনি বলেন যে ভ্রষ্টাচার যেটাকে বলা হয়, এখন সবাই ওই ভ্রষ্টাচারকে নিয়েই কথা বলে। এমনভাবে ছিল যে পুরো দেশে শুধু ভ্রষ্টাচার হচ্ছে আর কিছু না, যারা আছে তারা কিছুই দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। জিনিসটা একদম অন্যরকম মনোভাবটাই পাল্টে দিয়েছিল। অ্যান্ড এভরিবডি ওয়াজ এক্সপেক্টিং সামবডি নিউ টু কাম ইন, আর যে জিনিসটাকে একটু সামলাতে পারবে আর সামলে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো সেই ভ্যাকুয়াম একটা ফিল করা হলো বিকজ অফ মেনি রিজনস। আর এবার এখন আপনি দেখতে পাচ্ছেন যে উনি নতুন যে সরকারটা গঠন হয়েছে তাকে মানুষ বুঝলো যে ঠিক আছে 5 বছর কাজ করেছে, আবার একটা টার্ম হয়তো আরও দিয়ে দেখতে বুঝতে হবে যে যথেষ্ট নয় বলে একটা টার্ম আরও দেওয়া হলো। এইবার যে ইলেকশনের রেজাল্ট আপনি যে কথাটা বলছেন যে কম হয়েছে বা অপোজিশনের টিমের যে স্ট্রেংথটা বেড়েছে, অবভিয়াসলি বিকজ লোকেরা একটু বুঝতে পেরেছে যে একই ফরম্যাট একই সিস্টেম যেটা আগে ছিল, সেই ফরম্যাটটাকেই নিয়ে যদি মানুষ চলে, সেই লোকজনকেই নিয়ে যদি মানুষ চলে, তাহলে তফাৎটা হলোটা কি? আজকালকার জেনারেশন, আমি যে আগে বললাম আপনাকে, এখন রেজাল্ট ওরিয়েন্টেড।
আর সেটাও হচ্ছে যে যত কুইক টাইমে রেজাল্ট যদি আপনি দেখতে পান বা দিতে পান তাহলে মানুষের সুবিধে হয়, কাজের ক্ষেত্রেও বলুন বা আপনি পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড সিনারিওতেও বলুন। তো মানুষের এখন ইয়াং জেনারেশনদেরকে রেজাল্ট ওরিয়েন্টেড, যেরকম আপনিও এক্সপেক্ট করছেন যে লোকজনকে যদি আপনি কোনো কাজ দিচ্ছেন তো কাজের মধ্যে আপনি কি রেজাল্টটা দিলেন। কোম্পানি একটা এক্সপেক্ট কী করে যে আপনাকে স্যালারি পে করছে, আপনাকে সুবিধে দিচ্ছে সব কিছু, বাট দে এক্সপেক্ট সামথিং ফ্রম ইউ, সো অ্যান্ড দে এক্সপেক্ট আ কুইক রেজাল্ট। সেই কুইক রেজাল্টটা তো আমরা দেখতে পাচ্ছি না, জিনিসটা পাল্টাচ্ছে, বিকজ জিনিসটা স্বাভাবিক পাল্টাবে যেভাবে সময়টা যাচ্ছে। মানে প্রকৃতির স্বাভাবিক নিয়মেই অনেক কিছু। হ্যাঁ, ওটা পাল্টাবে, যে এই প্রসেস আর এই প্রোগ্রেস এটা কনস্ট্যান্ট, যেই কেউ থাকুক না কেন এই চেঞ্জেসগুলো আসবে। সাধারণত কেউ থাকলে সেই আসবে। আমরা কনসিডার করি অ্যাবাউট দ্য পলিসিস, যে আগেকার সরকারের আপনি দেখবেন যে পলিসিসগুলো যেটা ছিল সেই পলিসির বেস করে আপনি আজকে আপনার দেশের এই অবস্থা, এই স্থিতি পরিস্থিতিতে নিয়ে আসতে পেরেছেন, অ্যান্ড ইট ইজ কমান্ডেবল। আপনি কেউ অ্যাগ্রি করতে পারে বা নাও করতে পারে, বাট দ্য পলিসিস উইচ ওয়ার বিল্ড ফ্রম ডে ওয়ান সিন্স ইন্ডিপেন্ডেন্স ইজ গিভিং আস দ্য রেজাল্টস টুডে, অ্যান্ড ইট হ্যাজ বিন কনস্ট্যান্টলি বিং গুড, গেটিং বেটার। এই সরকারের মধ্যে আমি যা মনে করি যে একটা কোথাও না কোথাও পলিসি প্যারালিসিস আছে, আর যেই পলিসিসগুলো আছে সেটা একেবারে ট্রান্সপারেন্ট থাকছে না, মানুষকে বুঝতে অসুবিধে কোথাও না কোথাও একটা মনের দিকে থেকেই যাচ্ছে। বিকজ নাও উই ক্যান সে দ্যাট উই আর অলমোস্ট 150 crore পিপল, আর এত সংখ্যাদের নিয়ে চলতে গেলে অনেকটা আপনাকে পলিসিসগুলো একটা ভিশন হতে হবে। যেভাবে এই সরকার বলছে যে দে হ্যাভ আ ভিশন ফর 50 years or 30 years, but what are those visions? You have to share your visions in a transparent way for the public to judge and see that if it is it good for the incoming generations or not. সেখানে আমি মনে করি কোথাও না কোথাও ল্যাক করছে। অ্যান্ড ইয়েস, যেই ধারণাটা ছিল যে অন্য পার্টিদের বলুন, লোকেরা ভাবতো যে না আর অন্য পার্টি কিছু না, একটাই দল সব কিছু করবে আর করতে পারবে, সেই মিথটাও কোথাও না কোথাও একটা ব্রেক হয়েছে। তো এই জন্যে এখন দেখবেন যে আবার লোকেরা ঘুরে সেই পুরনো দিকে যাচ্ছে, যে না ওরা যা করতো একটা লং টার্ম ভিউ নিয়ে করতো কাজটা। হয়তো আজকে আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন আর লোকেরা বুঝতে পারছে যে দে অলওয়েজ হ্যাড আ লং টার্ম ভিউ, শর্ট টার্ম ভিউ নিয়ে ওরা কাজ করেনি। অনেক ডিসিশনসগুলো আছে যেটা তখন হয়তো মানুষরা বুঝতে পারলো না যে এটা কি। কিন্তু আপনি দেখুন মনরেগাতে কি হলো, মনরেগাতে লোকেরা ভাবতো যে এটা বেকার। আমাদের সরকারের লোকজন, অনেক লোকেরা এটাকে নিয়ে একটা লাফিং স্টক বানিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু এমন স্থিতিতে যখন সবাই ডিউরিং দ্য করোনা মানে সবাই ভাবতো যে কীভাবে সংসারটা চলবে, ইট হেল্প মেনি অফ আস, আই মিন পুরো মোর ওয়েজ দেন ওয়ান। এক্স্যাক্টলি। তো এইটা হচ্ছে যে লং টার্ম ভিউ, একটা ভিশন থাকতে হবে। আর সেটা আজকে যদি না বুঝতে পারলেও কালকে যখন ওইটা সামনে আসবে সেটা নিশ্চয়ই বোঝা যাবে। আর সেই মানুষগুলো এখন বুঝতে পেরেছে, বিকজ দে আর অ্যাগেন গোয়িং ব্যাক টু দ্য বেসিক্স। আগেকার সরকারকে নিয়ে আপনি দেখবেন যে আপনি বেশিরভাগে দেখবেন যে মিড সেগমেন্ট, এমএসএমই সেক্টর যেটা আপনি বলবেন যে ওরা কবে প্রসপ্যারিটির, আপনি দেখবেন যে কবে এটা বেশি প্রসপার করেছিল। তখন আপনি দেখবেন যে 2003 সাল থেকে প্রায় 2011-12 অবধি এটা ভালো গ্রোথ মিড সেগমেন্টে, মিডল ক্লাস লোকদের কাছে একটা ভালো সময় গেছে। ওই যে সময়টা এখন ওনারা খুঁজে পাচ্ছেন না, because the policies and the thought process, the vision is not
matching towards the needs of the people of this country today. তার মানে যেহেতু একদমই এটা খোলামেলাই একটা আলোচনা হচ্ছে, মন খুলে আলোচনা হচ্ছে, এতক্ষণ যেগুলো আপনি বললেন তার থেকে একটা জিনিস উঠে আসছে যে ইন এ ডেমোক্রেসি পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন গেম। মানে আগের সরকার, আমি মানে পূর্বতন যে কংগ্রেস সরকার, তাদের সময় একটা পারসেপশন তৈরি হয়ে গেছিলো যে যেটা ভ্রষ্টাচার আপনি বললেন, ভ্রষ্টাচার মানে প্রমাণ হোক বা না হোক, পারসেপশন গেমে আমি একটা ধাপ আগে আমি জিতে বেরিয়ে গেলাম। হয়তো 10 বছর বাদে, যেমন নিশ্চয়ই আপনারও মনে আছে একটা সময় পুরো রাজীব গান্ধী গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয় বলে ভোট হলো, পর্যুদস্ত হয়ে গেল কংগ্রেস। পরে বললো যে বোফোর্স, পুরো মানে কোনো প্রমাণ তো হলো না, উল্টে ক্লিন চিট নিয়ে বেরিয়ে 2G স্ক্যাম নিয়ে কী না হয়েছে সো মাচ সো যে যাদের সরকার তারা তাদের মন্ত্রীদের জেলে পুড়তে বাধ্য হয়েছে। তা সত্ত্বেও পারসেপশনটা গেল উল্টো দিকে, আবার হারলো কংগ্রেস, কিন্তু কিছুদিন বাদে দেখা গেল ওটা কোনো স্ক্যামই ছিল না। এই যে একের পর এক শুধু পারসেপশন গেমে প্রতিপক্ষকে হারিয়ে দাও, তারপরে সেটা 10 বছর বাদে ভুল প্রমাণিত হোক। আর একটা যেটা আপনি লং টার্ম বলছিলেন যে ভিউজ, মানে একটা সরকার, মানে আমরা দেখেছি গত 10 বছরের শাসনকালে মানে এমন একটা পারসেপশন তৈরি করা হচ্ছিল যে অ্যাজ ইফ পণ্ডিত নেহরু থেকে শুরু করে পরবর্তী সব কংগ্রেসে মানে তারা যা ক্ষতি করে গেছে দেশের এবং কিছুই করেনি। মানে আজকে আমাদের ধরুন সে যতগুলো সেন্টার অফ এক্সিলেন্স সব কিন্তু স্বাধীনতার পরেই প্রথম প্রধানমন্ত্রী ভেবে এগুলো করেছিলেন, কিন্তু যে কথা আপনি বললেন যে এটা একটা প্রসেস অফ কন্টিনিউটি চলছে, সেটাকেও স্বীকৃতি দেওয়া হয়নি। তো বা এত বছর বাদে সেই পারসেপশনকে ঘিরে যেটা মিথ তৈরি, সেটা কিন্তু ভাঙলো। তার মানে কি আজ হোক কাল হোক তুমি যদি একটা ভুল পারসেপশন তৈরি করো, সেটা ভাঙতে বাধ্য। রাইট। মানে সেইটা ভেঙেই আজকে এটাই কিছুটা ব্যাকফায়ার। এটাই আমি এটা এই থট প্রসেসটার সঙ্গে আমার ভিউজটা ডিফার করে। আমি এই আলোচনার মধ্যে, এই ক্রিটিসিজমের মধ্যে যেতে চাই না। দেখুন, যে কাজটা 1947-এ করা হয়েছে সেটাকে তুলনা যদি আমি আজকের সময় অনুযায়ী যদি করি, তাহলে আপনি কি মনে করেন যে ওইটাকে বলবেন যে ঠিক? তখন কনটেক্সটাই অন্যরকম ছিল, তখন সময়টা আলাদা ছিল, সিচুয়েশনটা আলাদা ছিল, ডিমান্ডটা আলাদা ছিল। তো সেই জিনিসগুলোকে নিয়ে আজকে আমি তুলনা করে যদি কাউকে ক্রিটিসাইজ করি, দ্যাট মিন্স ইউ আর পারপাসলি ডুইং this and you have a motive behind this. And what can be the motive behind this is to লোকেদেরকে নিচে দেখানো অ্যান্ড নিজেকেও বড় করে নেওয়ার জায়গা আপনি তৈরি করতে চাইছেন। সেটা এখন আর মানায় না। যদি আপনি চেঞ্জ সত্যি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এই ক্রিটিসিজমের থেকে বাইরে যেতে হবে। প্রত্যেক মানুষ, আপনি বা আমি আমার পোটেনশিয়াল অনুযায়ী করছি, অ্যান্ড আপনি যা করছেন সেটা আপনার পোটেনশিয়াল অনুযায়ী, থট প্রসেস অনুযায়ী, মিশনের অনুযায়ী আপনি কাজটা করছেন। এবার হলো যে আমার অ্যাজাম্পশন অনুযায়ী আমি ভাবছি যে আপনি খারাপ কি না, বাট আপনার যা সিচুয়েশন আপনি ভালোভাবে বুঝতে পারছেন, আর সেই জায়গা থেকে আপনি যেটা আপনার চেয়ে বেস্ট সম্ভব সেটা আপনি করছেন। আমি আমার অ্যান্টিসিপেশন অনুযায়ী আমি চাইছি যে আপনি আমার মতন করছেন না কেন, সেটা কোনো দিনই হবে না। আপনি যেদিনকে আমার মতন করতে আরম্ভ করবেন, আমি আপনাকে আবার বলবো যে ইউ আর রং বললে ঠিক হবে না। আপনি আমাকে চিট করছেন বা ওই কপি করছেন, বা এই কি হলো, যা আমি বলছি সেই উনিও বলছে, সে তখন মানাবে না। মানুষ কি হচ্ছে যে এক্সপেক্ট করছে যে ও আমার মতন করছে না কেন, আর আমার মতন যখনই ও চাইবে বা করতে যাবে তখন আমরা বলবো যে হি ইজ কপিং মি। সেটা হয় না। ক্রিটিসিজম থেকে বাইরে আসতে হবে। এভরিবডি ইজ গুড অ্যান্ড এভরিবডি ইজ ডুইং দি বেস্ট অ্যাজ পার দেয়ার ক্যাপাবিলিটিস। আমি এটা মনে করি। জীবনে ক্রিটিসাইজ করাটা সবচেয়ে ইজি ব্যাপার, ইজি কাজ।
যে আছে, যারা দেখছে, যারা করছে, তারা দে আর গিভিং দেয়ার বেস্ট, বিকজ যদি বেস্ট না দেয় তাহলে তো ও নিজের নোকসান করছে। বাট ইউ কান্ট হেল্প ইট, it is the capability which somebody or anybody possesses, he is doing as per that only. তো ক্রিটিসাইজ করাটা ঠিক না। যারা যখন যেটা সম্ভব বেস্ট হয়েছে সেটা করেছে, আজকের সরকার যেটা করতে পারছে, যেটা সম্ভব তারা করছে। ইট ইজ ফর দ্য পিপল টু জাজ। মানুষকে বুঝতে হবে যে এইটা আমাদের পক্ষে, আমাদের দেশের পক্ষে, ফিউচারের জন্যে কি খারাপ না ভালো না কি, সেই জাজ করে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে, আর এইভাবে চলবে আর কি। তার মানে আপনি খুব দামি কথা একটা বলেছেন যে ইন এ ওয়ে ডুইং দ্য বেস্ট অ্যাজ পার ওয়ান্স ক্যাপেবিলিটি। এক্স্যাক্টলি, সেইটা ইজ এ কাইন্ড অফ পলিটিক্যাল বাধ্যবাধকতা। মানে আমি যদি সেটা না করি আমি নিজেই লোকসান হবো, মানে হ্যাঁ আমি পিছিয়ে হ্যাঁ, পড়বো, right. ওটা করতেই হবে। হ্যাঁ। ওই ডেলিভারির দিকটা আমাকেই নিশ্চিত। আর একটা আপনি কথা বললেন যে পারসেপশনের কথা, হ্যাঁ, এই পারসেপশনটা অনেক সময় কি হয়, ক্রিয়েট করা হয়। একটা রাজনৈতিক লাভ নেওয়ার জন্যে বা বিজনেসের মধ্যে একটা অপরচুনিটিকে ধরে ফেলার জন্য একটা পারসেপশনটা ক্রিয়েট করা হয়। তার অনেকটা কারণ থাকে, বিকজ একটা তো রেস চলছে আমাদের জীবনে, আমরা একটা রেসের মধ্যে রয়েছি, আমাদেরকে তো এগিয়ে যেতে হবে। তো আনটিল আনলেস আই ডোন্ট বিট মাই কম্পিটিটার্স, হাউ উড আই গো অ্যাহেড অফ হিম অর হার। তো সেইভাবেই এই রাজনীতির মধ্যেও একটা কম্পিটিশন চলছে, অ্যান্ড পারসেপশনটা ক্রিয়েট করা হচ্ছে। এবার যার ক্যাপাবিলিটি, যার কাছে ক্ষমতা, যার কাছে শক্তিটা রয়েছে, সেইভাবে ওইটাকে পারসেপশন ক্রিয়েট করতে পারলে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছে। এখন ওই পারসেপশনটা আবার মানুষের কি হচ্ছে, সময়ের অনুযায়ী পারসেপশনটা চেঞ্জ হতে থাকে। যেই পারসেপশনটা 2012 সালে যেরকম আপনাকে বললাম যে একটা কংগ্রেসের বিরুদ্ধে একটা পারসেপশন ক্রিয়েট হয়ে গেছিলো, মানুষরা চাইছিল যে নো, যতই ভালো বা খারাপ যাই ছিল না কেন, একটা চেঞ্জ করে আমাদেরকে দেখতে হবে, তারপর দেখা হবে। কিন্তু সরিয়ে এখন আবার লোকেরা ভাবছে বলে এই রেজাল্টটা আপনি দেখলেন যে হয়েছে। পরবর্তীকালে যদি এই জিনিসগুলো না সামলায় সরকারটা, তাহলে আরও খারাপই হবে ওনাদের জন্য, এটা আমি মনে করি। আই ডোন্ট নো হাউ কারেক্ট ইট উড বি, বাট দিস ইজ হাউ আই ফিল। তো একদম, যেহেতু আপনি আবার বর্তমান পরিস্থিতিতে চলে এসেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ধরুন এমন দুটো দলের ওপর নির্ভর করে সরকারটা চলছে, তাদের কিন্তু আমি বিশ্বাসযোগ্যতাই বলবো, বিশেষ করে সরকারকে টিকিয়ে থাকার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা যতটুকু থাকা দরকার সেটা একেবারেই তলানিতে। কারণ আমরা অতীতে বারবার দেখেছি এদের দল পরিবর্তন করতে, সরকার ফেলে দিতে, এক দল থেকে অন্য দলে। তো এইরকম দুটো দলের উপর নির্ভরশীল এই সরকার। সেই সঙ্গে 10 বছর বারে বোধহয় প্রথমবার যখন কিন্তু যেটা কেন্দ্রে ক্ষমতাসীন বা শাসক দল, তাদের নিজেদের মধ্যে যাকে ইন্টারনাল স্কোয়াবলস বলে বা ভেতরে নানা রকমের একটা যেন একটা চার্নিং চলছে, যে ওকে সমালোচনা করছে, আপনি বললেন ক্রিটিসাইজ করা উচিত না, কিন্তু দলের মধ্যেই হচ্ছে। মানে এমনকি আরএসএসও হয়তো খুব একটা পছন্দ করছে না বলে শোনা যাচ্ছে নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বকে। তাদের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো পাওয়ারফুল লিডার, তার সঙ্গে একটা মন কষাকষি, ঠান্ডা লড়াই, সেটা হয়তো গরম লড়াইয়ের দিকেও যাচ্ছে। ওখানে ডেপুটি চিফ মিনিস্টার মৌর্যা, তিনি আরেক দিকে হাঁটছেন। এই যে সব কিছু একসঙ্গে চলছে, মহারাষ্ট্রেও অবস্থাটা খুব টলমলো। এই সব কিছু নিয়ে আপনি একসময় দীর্ঘদিন সক্রিয় রাজনীতি করা মানুষ এবং রাজনীতি বিশ্লেষণ করা লোক হিসেবে কী দেখছেন? মানে ঘটনার প্রবাহ যেদিকে, কোন দিকে যেতে পারে, বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যে আপনি কতদিন দেবেন লাইফ স্প্যান? না, জিনিসটা দেখুন, আমি বললাম আবার এইসব কথা বলতে গেলে আমি আমার নিজের কথাটাকেই ভুল জায়গাতে নিয়ে যাব। আমি ক্রিটিসাইজের মধ্যে যেতে চাইছি না। আমার সেই একটাই ধারণা যে ক্রিটিসিজম দিয়ে কিছু বেরোবে না। এবার সব পার্টির নিজস্ব একটা প্ল্যান আছে, আর প্ল্যান অনুযায়ী কাজকর্ম ওনারা করে। আমরা কি হচ্ছে একটা অ্যাজাম্পশনের উপরে একটা ধারণা নিজের মধ্যে একটা
নিয়ে এসে আমরা কথাগুলো বলি। হ্যাঁ ঠিক আছে, এটা যেহেতু পাবলিকের মধ্যে আসছে, উই আর বাউন্ড টু লিসেন টু ইট অ্যান্ড অ্যাজিউম অ্যাজ পার হোয়াট হ্যাজ বিন সার্কুলেটেড। তো এই জায়গাতে নিজেদের মধ্যে, সরকারের নিজেদের মধ্যে আগের মতন তো নেই, একটা মনোটোনাস ব্যাপার হয়ে যাচ্ছে। লোকেরা দেখছে যে 10 বছর 11 বছর হতে চলেছে, জিনিসটা একটা সেন্টার থেকেই সব কিছু চালানো হচ্ছে। অনেক লোকেরা তো এই সরকারের মধ্যেও তো পটেনশিয়াল রাখে, কিন্তু তার পটেনশিয়ালকে ইউটিলাইজ করা হচ্ছে না, তাদেরকে চেপে ধরা হচ্ছে। তো আফটারঅল আউটবার্স্ট তো হবেই, কোথাও না কোথাও একটা আউটবার্স্ট তো আসবেই, সেটা স্বাভাবিক, সেটা সব জায়গাতে সব ক্ষেত্রে হয় এই জিনিসগুলোকে। সেটা এবার সরকার কেন হচ্ছে, কি হচ্ছে, এটা তো যতক্ষণ ডাইরেক্ট ফ্রম দ্য হর্সেস মাউথ না এলে কী করে বোঝা যাবে। ইয়েস, উই ক্যান অ্যাজিউম দ্যাট থিংস আর নট গোয়িং গুড অ্যান্ড ইট ইজ এভিডেন্ট বাই দ্য ইলেকশন রেজাল্টস। এবার কোথায় কি দাঁড়াবে না দাঁড়াবে সেটা আমার পক্ষে বলাটা সম্ভব না। হ্যাঁ, একটা দিক নির্দেশ তো করা যেতে পারে, ধরুন খুব শিগগিরই 3টে রাজ্যের রাজ্য স্তরে যে বিধানসভা নির্বাচন সেটা আছে, সেই ফলাফলের উপর কতটা নির্ভরশীল হবে। হ্যাঁ, এটা 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 নিশ্চয়ই, সেটা একটা ইটস আ ক্রিটিক্যাল সিচুয়েশন আর পজিশনের মধ্যে এই ইলেকশনটা আসছে। বিকজ এই যে রেজাল্টটা নিয়ে একটা মানুষের মনোভাবটা পাল্টাচ্ছে যে ইয়েস দে ক্যান বি ডিফিটেড। এক সময় এমন ছিল যে মনে হতো যে আর তো কেউ নেই, আর কিছু নেই, যা হবে এরাই করবে, সেটা এখন পাল্টেচ্ছে। আর এই যে ইলেকশন, যেই আপনি কথা বলছেন 3টে রাজ্যের ইলেকশনের ব্যাপার, সেটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট জাংশন আমি বলবো। এর রেজাল্টগুলো রাজনীতির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্স রাখবে। আর বেশিরভাগে এখন যা আমি বুঝতে পারছি যে ইয়াং জেনারেশন, যেই আমরা কথা বললাম যে ইয়াং জেনারেশনদেরকে আগে আসতে হবে। উই হ্যাভ গট গুড লিডার্স ইনফ্যাক্ট আপনি দেখবেন প্রত্যেক পার্টিতে, কংগ্রেসে আপনি দেখছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আপনি আমাদের এই রাজ্যে দেখুন অভিষেক ব্যানার্জি, আপনি ইউপিতে চলে যান অখিলেশ যাদব, তারপরে আপনি বিহারে চলে যান, আপনি ওইখানে দেখবেন তেজস্বী অ্যান্ড চিরাগ পাসওয়ান, তারপরে আপনি মহারাষ্ট্রের কথা বললেন, আপনি মহারাষ্ট্রে দেখুন আদিত্য ইজ অ্যাগেন কামিং আপ গুড। কিন্তু এই আপনি বলুন এই হ্যাঁ আপের রাঘব চাড্ডা, অনেক হয়তো আমি মিস আউট করছি, কিন্তু অনেক লোকেরা আছে প্রত্যেক পার্টিতে। আপনি দেখবেন একটা নিউ জেনারেশন তৈরি হচ্ছে কিন্তু, অ্যান্ড দে আর ডুইং ওয়েল। হয়তো আজকে সিচুয়েশন পজিশন যাই হোক না কেন, বাট the things looks that these young generation people, the new generation politicians will take up very soon and জিনিসটা পাল্টাবে। আর লোকেদেরকে বুঝতে হবে টু পাস অন দ্য ব্যাটন, কেন কি ওই মনোভাব, ওই মনোটনাস হিসাবে চললে চলবে না। জিনিসটাকে নতুন আলোচনা, নতুনভাবে প্রোগ্রামিং বোঝা করা, জিনিসটা তো অনেকটা পাল্টাচ্ছে। তো এখানেও তো আমাদেরকে তো একটা চেঞ্জ দেখতেই হবে, আর জিনিসটা পাল্টাচ্ছে আমি মনে করি। হ্যাঁ, এই সরকারের মধ্যে ওই ইয়াং জেনারেশনকে একটু পুশ দেওয়াটা উচিত আমি মনে করি। ভালো ট্যালেন্টেড লোক যদি থাকে ওনাদেরকেও সামনে নিয়ে আসা, ওই ট্যালেন্টটাকে চাপিয়ে ধরলে খারাপই হবে আমি মনে করি। তাদেরও প্রস্ফুটিত হতে দিতে হবে। আপনি যেহেতু কর্পোরেট এবং বিজনেস জগতের লোক, আর এতক্ষণ যে আলোচনা করলেন তাতে যা মনে হচ্ছে যে কর্পোরেট জগতের ক্ষেত্রে যেরকম বলা হয় যে, যেটা আপনি বলছেন একটা মনোটনি, একঘেয়েমি, একটা ব্র্যান্ড ফ্যাটিক বলে জিনিস আছে। অর্থাৎ এই যে 10 বছর ধরে একই রকমভাবে চলছে, শুধু আমি সমালোচনা করতে চাই না, আপনিও চান না, কিন্তু একটা ব্র্যান্ড ফ্যাটিকও কি কোথাও এসে গেছিলো যে এই দুটো লোক সারাক্ষণ দেখছি তার প্রতিশ্রুতি আসছে, পূরণ হচ্ছে না, নানান কারণে ব্র্যান্ডের সঙ্গে জড়িত যে অ্যাট্রিবিউটসগুলো, সেইগুলো থেকে একটা ব্র্যান্ড ফ্যাটিক তৈরি হয়েছিল, যার জন্যে এই ব্র্যান্ড ফ্যাটিকটাকে কাটিয়ে একটা রিব্র্যান্ডিং বা হ্যাঁ অবভিয়াসলি দেখুন, আগে যখন মিস্টার নরেন্দ্র মোদী কথা বলতেন, স্টেজে এসে লোকেদেরকে অ্যাড্রেস করতেন, একটা ক্রেজ ছিল, লোকেরা সবসময় চোখ তাকিয়ে বসে থাকতো যে উনি কি বলবেন।
কিন্তু এই গত 10-11 বছরের মধ্যে এখন কি হচ্ছে, মানুষরা বুঝতে পারছে যে উনি কী বলবেন, যেটাকে আমরা মনোটনস যেটা বললাম রেটরিক হয়ে যাচ্ছে, সেই একটা অ্যাট্রাকশনটা যে মিসিং হয়ে যাচ্ছে এখন। ভালো খারাপ সেটাতে আমরা যেতে চাইছি না, বাট এখন যেই ওনার স্টাইল বলুন, অ্যাড্রেস করার বলুন, বা কাজের দিকে আপনি বলুন, একদম সেই একই রকম, নো চেঞ্জ, নাথিং নিউ। এখন আপনি দেখবেন বিজনেসের মধ্যে কি হচ্ছে, আপনি যে কোনো, আপনি গাড়ির মধ্যে কথা বলুন, অটোমোবাইল সেক্টরে কি হচ্ছে, আপনি একটা মডেল এখন বার করছেন, তারপরে সঙ্গে সঙ্গে আপনি ওর মধ্যে একটু চেঞ্জ করে নতুন ওই গাড়িটাকে নিয়ে আসছেন, কেন কি ওই লোকেরা ওইটাকে ইউজ করে ফেলেছে, এখন চাইছে সামথিং বেটার, সামথিং নিউ। তো সেভাবে এই ক্ষেত্রেও যদি আপনি দেখবেন যে ওই পুরনো জিনিসগুলো আপনি খুব বেশি দিন চালাতে পারবেন না, আর উচিত না, আপনাকে চেঞ্জ নিয়ে আসতে হবে। যেরকম আপনি বলেন চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, আপনাকে করতেই হবে, বি ইট ইন বিজনেস অর বি ইট ইন এনিওয়্যার। এই চেঞ্জের কথাতেই মনে পড়লো, আমরা ইউএস গিয়েছিলাম। সান মাইক্রো সিস্টেম ইউজ টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট সফটওয়্যার কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। ওই ওনার কাছে ওই কোম্পানিতে ওই কিছু লোকজন বলেছিল যে এখন সময়টা পাল্টাচ্ছে, আমাদেরকে চেঞ্জ করা উচিত, আর চেঞ্জ করেনি। ওই লোক ছেড়ে দিয়ে অন্য কোম্পানি ফর্ম করলো, মাইক্রোসফট তৈরি হলো, আর সেই মাইক্রোসফট ওন পারচেজ দিয়ে সান মাইক্রো সিস্টেম। আপনি যাবেন ওইখানে সিয়াটেলে, দেখবেন ওই কোম্পানির ওইখানে যে বোর্ডটা আছে, সেই একদিকে লেখা আছে সান মাইক্রো সিস্টেম, আর আলাদা দিকে মাইক্রোসফট। আর ওইটা আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন, তো বলে কি হু এভার ডাজ নট বিলিভ ইন চেঞ্জ আর সেন্ট টু গো অ্যান্ড সি দ্যাট হোয়াট উড হ্যাপেন ইফ ইউ ডোন্ট চেঞ্জ, ইউ উইল বি বট ওভার অ্যান্ড ইউ উইল বি ফিনিশড। তো চেঞ্জ নিয়ে আসতে হবে, ইয়াংস্টার্সদের জন্য ভাবতে হবে, আমাদের রুরাল ডেভেলপমেন্টের জন্যে। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি মনে করি। যে ভারতবর্ষটা কিন্তু গ্রামে বাস করে, আমাদের ফোকাসটা, আমরা তো কানেক্টেড, আমরা দেশে গ্রামে যাই যখন, আমরা ওইখানে গিয়ে থাকি, আমরা দেখছি যে কি অবস্থা। টিভিতে শুধু বললে আর দেখালে ওইসব চলবে না, ওইখানে গিয়ে পরিস্থিতিটা কি একদম সম্পূর্ণ আলাদা। ডে টু অ্যাক্টিভিটিস, মানে কিভাবে বলবো, অত বোঝানো আমার পক্ষে এই সাধারণ আলোচনাতে সম্ভব হচ্ছে না, কিন্তু সিচুয়েশনস আর ডিফারেন্ট। মানে পুরো ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত লড়াইটা, যেটাকে কোট আনকোট হোয়াটসঅ্যাপ সেই দিয়ে লড়াই। আপনাকে দেখুন বিজনেসে কি হয়, ওয়াই ডাজ দিস মাল্টিন্যাশনাল কোম্পানিজ দে সাকসিড, বিকজ দে হ্যাভ আ প্ল্যান, রোড ম্যাপ, আর ওই প্ল্যানটাকে ওরা এক্সিকিউট করে। আমাদের হচ্ছে যে আজকে আমি একটা প্ল্যান করলাম, কালকে কিছু অবস্থা আমাদের চেঞ্জ হলো, সিচুয়েশন চেঞ্জ হলো, আমরা আবার ওই প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়ে অন্য প্ল্যানের মধ্যে ঢুকে গেলাম, ওটাও হলো না, আবার নতুনটাও হবে কিনা সেটাও জানা নেই। কিন্তু ওইটাই হচ্ছে আবার ভিশন, লং টার্ম ভিশন, আপনাকে নিয়ে চলতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ প্রপার ইনফ্রাস্ট্রাকচার। যে এই সরকারটা, আমি একটা কথা বলবো যে দে আর রিয়েলি ওয়ার্কিং into infrastructure, they are developing well, but this is not it. আপনাকে বেসটাকে আগে তৈরি করতে হবে। আপনি কনস্ট্রাকশন একটা বাড়ি বিল্ডিং করছেন, আপনি কি করছেন, আপনি আপনার বেসটা তৈরি করছেন, যেটা দেখা যাচ্ছে না, কিন্তু ইউ আর পুটিং অল ইউর স্ট্রেংথ ইনটু ইউর বেস। সেইটা যতটা স্ট্রেংথেন হবে, যতটা ভালো হবে, ততটা আপনি উঁচু যেতে পারবেন। সেভাবে এখানেও আমাদেরকে বেসটা দেখতে হবে। দ্য বেস ইজ ইন দ্য রুরাল এরিয়াস। ওইখানকার লোক যদি ডেভেলপ না করে, ওইখানে যদি আমরা সুবিধাটা না নিয়ে যাই, তাহলে কতটা আমরা এগোবো, কত সময় লাগবে, সেটা একটা বোঝা বা বলা মুশকিল। কোথাও না কোথাও, মানে ধরুন আপনি বারবার যেটার উপর জোর দিচ্ছেন, যে এই যে ইয়াং তরুণ প্রজন্ম, নেক্সট জেনারেশন, এদের থেকে বোধহয় একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মানে ধরুন যেগুলোর ওপর বেশি রিলাই করছে সরকার, মানে এদের ব্যক্তিগত জীবনে, বাস্তব জীবনের সমস্যা এত কঠিন হয়ে গেছে, সেইখানে যদি আমি শুধু মন্দির, মসজিদ
ধর্ম, সো মাচ সো নিজেকে একেবারে ইলেকশনের শেষ দিকে গিয়ে যে আমি অন্তর্যামী, এই যেগুলো, সেগুলোও কোথাও না কোথাও হয়তো একটু ব্যাকফায়ার করেছে, মানে যেহেতু আজকে সবটা নিয়েই খোলাখুলি আলোচনা। এইটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার পার্সোনাল ফিলিংস। সেইখানে আমি কাউকে কোনো কারণে কেন খতানো যাব, সেটা আমার উচিত নয়। আমাদের, আপনি বলুন তো, একটা গার্ডেনে যদি আপনি যান, তো আপনি গার্ডেনটাকে কোনটাকে মনে করেন? একটা জিনিস যে আপনি দেখবেন শুধু গোলাপ ফুলের রয়েছে, সেটা তো গার্ডেন নয়। গার্ডেনের মধ্যে সব রকমের ফুল হচ্ছে, কোনোটাতে কাঁটা আছে, কোনোটাতে সফটনেস আছে, কোনো হাড় আছে, কোনোটা ভালো স্মেল করছে, ফ্র্যাগ্রেন্স আছে, সব কিছু আছে। সেটাই নিয়ে তো একটা গার্ডেন হচ্ছে না। আর আপনি গার্ডেনে যাবেন, এনজয় করবেন। নাহলে আপনি যদি একটা পুরোটাই যদি ধরুন একটা ফুলের করে দিলেন, ফার্মিং করে দিলেন, আপনি একবার দেখবেন, দুবার দেখবেন, তারপরে আপনার ওইখান থেকে চোখটা সরে যাবে। বাট আপনি গার্ডেনে গেলেন, নানা রকমের ফুল দেখছেন, গাছ দেখছেন, কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ, কখনো, তো আপনার মানে ভালো লাগবে। ওই ডাইভার্সিটি দরকার। তো সেইভাবেই আপনি এইখানে এই ধর্মটাকে পলিটিক্সে নিয়ে আসার, আমি জানি না, এটা যেহেতু একটা প্ল্যানও হতে পারে ফর দ্য সাকসেস অফ দেয়ার ওন পলিটিক্যাল পার্টি, বা যারই হোক না কেন, এই ধর্ম নিয়ে আসা, জাতি নিয়ে আসা, এখন তো নানা রকম, আপনি টিভি খুলবেন, সেখানে একটাই টপিক, এই জাতি নিয়ে, ওই জাতি নিয়ে, ওনার জাতির কি, ওনার লোকের কি হলো, ও কি করলো না করলো। ইয়াং জেনারেশনকে এইসবের দরকার নেই। আমি যা মনে করি যে ইয়াং জেনারেশন ইজ লিস্ট বদার্ড অ্যাবাউট অল দিস থিংস। দে ওয়ান্ট দেয়ার লাইফ, they want their security, they want prosperity, they want to excel, they want to compete with other countries. তো সেইটা দেখবো না আপনি এইটাতে আপনি সবাইকে জড়িত করে গুলিয়ে মিশিয়ে মধ্যে কি হলো, কোথায় নিয়ে যাচ্ছে না। হিন্দিতে একটা খুব পাওয়ারফুল কথা আছে, ছোট্ট মানে এক অক্ষরের শব্দ, তো, যেটাকে ইংরেজিতে দুটো শব্দে বলা যায়, সো হোয়াট। তো এই আমাদের যে প্রজন্ম এখনকার, তারা কিন্তু ওই জেনারেশনের, তারা যাকে আমাদের কাছে যেটা বড় খুব মনে হচ্ছে, যতই বলি না কেন, সে তার জবাবটা কিন্তু, বা সবচেয়ে কমন জবাবটা, তো, সো হোয়াট। তো এই জেনারেশনকে কিন্তু শুধু ওইসব দিয়ে ধরে বেঁধে রাখা যাবে না। এটা যারা ধরে রাখতে চাইছে, তার একটা মোটিভ আছে। সত্যিকারে বলতে গেলে বেশিরভাগের লোকেরা এর মধ্যে যেতে চাইছে না, যেহেতু কাজ নেই, মানুষকে তো নিজেকে অকুপাই রাখতে হবে। তো একটা ইস্যু বেরোলো, সেই ইস্যু নিয়ে ধরে সবাই লেগে রয়েছে। আপনার কাছে যদি কাজ থাকে, আপনি যদি ব্যস্ততা থাকে, বিজি থাকলে আপনার এই দিকে মনটা বা ধ্যানটা যাবেই না, আপনি ওইখানে ওই দিকে যাবেনই না। ইট প্রুভস দ্যাট উই ডু নট হ্যাভ মাচ টু ডু বলে এখানে সবাই ওর মধ্যে লেগে যা তা হচ্ছে কাণ্ড দেখছেনই তো, সবাই তো দেখছে। তো এইসব কিন্তু ইন দ্য লং রান আমাদের লোকসান করবে। আমি মনে করি যে এইসব হওয়া উচিত না। সবাই আছে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের স্ট্রেংথ সেটাই, আমাদের দেশের স্ট্রেংথটাই হচ্ছে, দেখুন না আপনি, আগে পপুলেশন ইউজ টু বি আ প্রবলেম, নাও ইট হ্যাজ বিকাম অ্যান অপরচুনিটি। কারণ যত পরিমাণ বাজারটা তত বড়। এই জন্য তো লোকেরা দেখছে যে এখানে এই দেশে মানে উন্নতির জায়গাটা অনেক বড় বলে সবাই আসছে। তো এই অপরচুনিটিটাকে আমাদেরকে এই লড়াইয়ের মধ্যে এইসব করে মিস যদি আমরা করে ফেলি, আমরা কোথায় যাব? আমরা তো উই হ্যাভ আ হাই হোপ, উই হ্যাভ আ গুড vision. If we have a good vision, we have to think accordingly, we have to act accordingly. নাহলে তো আবার সেই ঘুরে টুরে আবার যেখানে ছিলাম সেখানে আমরা চলে আসব, সময় নষ্ট হবে, ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাবে। তো এই থট প্রসেসটাকে একটু চেঞ্জ করলে, আবার আমি বলি যে সবাই ভালোই করে, সবাই ভালো করে এসছে। আমাদের অধিকার নেই বা উচিতও না যে আমরা ওই জওয়াহরলাল নেহরু থেকে নিয়ে আর মনমোহন সিং অবধি ক্রিটিসাইজ করব আর আমি যা করছি সেটাই ভালো, সেটা হয় না কোনো দিন।
আপনি আজকে আছেন, যখন আপনি সরে যাবেন তখন মানুষ বা সবাই জাজ করবে যে হোয়াট ইউ হ্যাভ ডান, ওয়েদার ইট ইজ গুড অর নট, সেটা সময় বলবে। আপনি আজকে যা করছেন, ইউ আর ডুইং প্রবাবলি দ্য বেস্ট অ্যাজ পার ইয়োর ক্যাপাবিলিটি, and it will again be reassessed by the people whether it was good for the country in the long run or not. এটাই হচ্ছে আমার মূল কথা। গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে। এক্স্যাক্টলি তো আপনি The যে power of কথাটা people. বারবার বলেছেন যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট Yes, থিং, yes, yes. চেঞ্জ করা দরকার। Yes. তো আমরাও আজকে একটা চেঞ্জই করলাম, যে ধরনের প্রাইম টাইম তার থেকে বেরিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম না যে এই আলোচনার মধ্যে আমরা বসবো, কিন্তু ভালোই হয়েছে, ভালো লেগেছে জায়গাটা। আর আপনার সঙ্গে তো সম্পর্কটা একটা আলাদা। নিশ্চয়ই আমি আমার মনের কথা বললাম, জানি না কতটা কি সঠিক কিনা, কিন্তু ইয়েস, দিস ইজ হোয়াট আই থিঙ্ক। আই মিন জিনিসটাকে একটু আবার চিন্তা ভাবনা করে ভাবতে হবে, ভাবা উচিত। বিকজ এটা একদিনের ব্যাপার নয়, একটা পরিবারের ব্যাপার নয়, এটা আমাদের দেশের ব্যাপার। এটাকে আমাদেরকে সবাই মিলে যদি করি, হ্যাঁ, স্পেশালি ইয়াংস্টার্সকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। বিকজ আফটার অল ইট ইজ দেয়ার কান্ট্রি অ্যান্ড দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাম। আমাদেরকে ওনাদের জন্য ভাবতেই হবে আর করতেই হবে। যে হইচই হয়ে রয়েছে, চাকরি নেই, কাজ নেই বলে লোকেরা এদিক ওদিক যেটা করছে, একটা স্ট্রিমলাইনে একটা প্ল্যান করে এটাকে জিনিসটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি মনে করি হ্যাঁ হচ্ছে, আমি বলবো না যে হচ্ছে না, কিন্তু ফর আ সার্টেন সেক্টর অ্যান্ড ফর আ সার্টেন কী বলে লোকেদের জন্যে, সেগমেন্ট, হ্যাঁ সেগমেন্টের জন্যে ওইটা হলে মানায় না। আপনার পলিসিগুলো এমন হতে হবে যে যাতে ম্যাক্সিমাম লোকদেরকে আমরা ওর মধ্যে নিয়ে এসে চলি। উই হ্যাভ দ্য পোটেন্সিয়াল অ্যান্ড উই ক্যান ডু ইট অ্যান্ড উই উইল ডু ইট, উই শুড ডু ইট। অন দিস পজিটিভ নোট ইয়েস, আজকের আমাদের এই খোলা মনে যে Yeah. আড্ডাটা হলো, এটা শেষ করবো, কিন্তু আড্ডার তো আর শেষ নেই, ওটা রাইট, চলতেই থাকবে। হ্যাঁ। আমরা পরবর্তী এটা প্রথম হয়েছে, আমরা আরও ইয়েস এবং মনটা আমাদের খোলাই থাকুক। একদম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আমি শিওর আমাদের দর্শকদেরও খুব ভালো লাগলো। আমরা আবার খোলা মনে এরকম আড্ডা দেবো, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। ততক্ষণ কিন্তু দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ক্যালকলিং এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস। নমস্কার।